বিপিএলের মাঝখানে হঠাৎ আবার বোলিং অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন ওঠা। তো এরকম প্রশ্ন উঠবেই, কারণ আমাদের অ্যাকশনটাই হচ্ছে বিতর্কিত অ্যাকশন। হয়তোবা অনেক সময় মাঠে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাট মাঠের বাহিরের যে আসলে মনে করেন যে আমার টাফ টাইমটা গেছে, ওই টাইমটা থেকে মনে করেন যে মাঠের ভিতরে আমি শান্ত থাকার চেষ্টা করি। I like this. 24টা বলের মধ্যে 14টা ডট বল, মাত্র 14 রান, ইকোনমি 3.5। ডট বলের রহস্যটা আগে একটু শুনি। অ্যাকচুয়ালি আমি যখনই বলটা হাতে নেই তখনই আমার প্ল্যান থাকে যে আমি ডট বলের জন্যই বোলিং করার চেষ্টা করি। আর স্পেশালি ইন দ্য পাওয়ার প্লে আপনি তো জানেন যে এটা ডট বলের জন্যই করা উচিত, কারণ ফিল্ড রেস্ট্রিকশন থাকে একটা ডট বল। কারণ আমি যদি উইকেটের জন্য যাই বা কোনো কিছু করার জন্য কিছু করতে যাই, তাহলে একটা টাফ পাওয়ার প্লেতে বোলিং করা। তো আমি অলওয়েজ টার্গেট থাকে যে 4 ওভার বোলিং করবো, 24 রানের নিচে দেবো। আর হোয়াট এভার, উইকেট এমন একটা জিনিস যেটা আপনার কপালে থাকলে আসবে, না হলে আসবে না। তো আমি সবসময় ডট বলের জন্য বল করার চেষ্টা করি। আলিস, একটা পর্যায়ে আপনি শুরুর 3টা ওভার একটা বাউন্ডারি কনসিড করেননি, তো আপনি বলছিলেন যে পাওয়ার প্লেতে বা শুরু 6 ওভারে বল করাটা টি-20তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জিং কাজটা যখন আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়, মনে হয় কিনা যে কাঠটা আরেকটু চড়া হওয়া উচিত, আরেকটু বেশি দায়িত্ব থাকে, আরেকটু বেশি দায়িত্ব বাড়ে? তো তখন আদতে আপনার পার্টিকুলার কি প্ল্যান থাকে? পার্টিকুলার প্ল্যান একটাই, যখন পাওয়ার প্লেতে থাকে তখন তো স্টাম্প টু স্টাম্প বোলিং করার একটা প্ল্যান থাকে। আর যখন পাওয়ার প্লের বের হয় তখন অ্যাকর্ডিং টু ফিল্ডার যেখানে আছে আমার ওইখানেই বোলিং করাটা আসলে সবচেয়ে ভালো। তো আর ব্যাটসম্যানও কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় উইক, এইটাও একটু মাথায় রাখতে হয়। তো ওভারঅল প্ল্যান করি ওইভাবেই যে আসলে অ্যাকর্ডিং টু দা ফিল্ডিং বোলিং করার জন্য। আর লাস্ট ওভারটা যেটা হয়েছে, একটা বাউন্ডারি কনসিড হয়ে গেছে, ওইটা ফিল্ড সেট আপটা আমাদের একটা প্রপারলি হয়নি। তো আমি একটা বল করার পর বুঝতে পারছি না, আমি হিদিবার ক্ষেত্রে ওই ফিল্ডিং সেট আপটা না করে নর্মাল এজ ওয়েজেল ফিল্ড সেট আপটা করলে সবচেয়ে বেটার হইতো। তো তারপরে আমার কাছে ইজি হয়েছে, মনে হয়েছে ব্যাপারটা জানাই এখন ইজি। আপনার এনসিএলটা খুব ভালো কেটেছে, খুব ভালো বল করেছেন, তারপর বিপিএলের শুরুটাও ঠিকঠাক হয়েছে, এখন পর্যন্ত ঠিকঠাক। কিন্তু মাঝখানে আপনার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হচ্ছে একটা, তারপর আপনি ফিল্ডলেন, দারুণভাবে ফিল্ডলেন, সব ঠিক ছিল, আপনি পাস করেছেন বটে। এই যে নিজেকে এতবার ভাঙ্গাচোড়া, এতবার আসা, এতবার ফিরে আসা, তো আলিস এই সময়টা কী করে, কীভাবে নিজেকে মোটিভ করে যে আমি ফিরতে পারি, আমি ফিরতে জানি? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা একটা টাফই ছিল। বিপিএলের মাঝখানে হঠাৎ আবার বোলিং অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন ওঠা। তো এরকম প্রশ্ন উঠবেই, কারণ আমাদের অ্যাকশনটাই হচ্ছে বিতর্কিত অ্যাকশন। তো এই অ্যাকশন নিয়ে আসলে এরকম প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠে আবার পরীক্ষায় যাইতে হবে, আবার প্রশ্ন উঠবে। ইটস ওকে, আমি এটা অভ্যস্ত হয়ে গেছি মূলত। তো আমি সবসময় চেষ্টা করি, আমি অনেস্টলি যারা আমাকে পার্সোনালি চিনে তারা কি বলতে পারবে যে আমি অলওয়েজ সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি। তো আর যে এই যে টাফ টাইমটা, যেটা টাইমটার মধ্যে আমি সবসময় ট্রাই করি আমার গুরুজনদের কিংবা আমার যে পরিবার তাদের সাথে আমি একটু বেশি সময় স্পেন্ড করার জন্য। কারণ আমার কাছে মনে হয় দুনিয়াতে পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যারা আপনার টাফ টাইমের সময় কাছে থাকবে। তো পরিবারের সাথে টাইম স্পেন্ড করি। তারপর আমার যে গুরুজন, যেমন আমি যারা আমাকে ক্রিকেটে হেল্প করছে, ক্রিকেটে সাহায্য করছে, বা ক্রিকেটে যারা আমার প্রতি কেয়ার করে, তো তাদের সাথে আমি এইসব ব্যাপারে কথা বলার চেষ্টা করি। স্পেশালি সালাউদ্দিন স্যারের সাথে কথা বলার চেষ্টা করি। সালাউদ্দিন স্যারের সাথে আমার বোলিং পরীক্ষার পর কথা হয়েছিল। স্যারও বলছে সব কিছু ঠিক আছে, নো প্রবলেম। আমি দেখছি সব কিছু ঠিক আছে, হয়তো বা তাদের সন্দেহ হইতেই পারে, ইটস ওকে, নর্মাল। তুমি তোমার মতো ইজি থাকো, তুমি তোমার মতো বোলিং করো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর যে সমস্যা আছে, স্যার বলছে যে না, কিছুদিন কাজ করলে ওটাও সমস্যার সমাধান হয়ে যাবে। তো হোপফুলি আমি ওই টাইমটাতে মধ্যে থাকি যে যত খুশি কুল থাকা যায়, তো আমি কুল থাকার চেষ্টা করি। তো এই চ্যালেঞ্জটা, মানে এই যে আপনাকে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, মনে হয় কিনা যে এই চ্যালেঞ্জটাই আপনাকে ক্রিকেটার হিসেবে আরও অনেক বেশি পরিণত করে, আরও অনেক বেশি অভিজ্ঞতা দেয়? আর ক্রিকেট এমন একটা খেলা, আপনি যত বেশি খেলবেন তত তো শিখবেন। আপনি বলছিলেন যে গুরুজন, ফ্যামিলি মেম্বার আপনার সঙ্গে ছিল সবসময়। তো মনে হয় কিনা যে এই টাফ টাইমটাই আসলে আলিসের দরকার ছিল, তিনি ফিরতে জানেন, ফিরতে পারেন? অ্যাকচুয়ালি আসলে টাফ টাইমটা আপনি মাঠে হোক বা মাঠের বাইরে হোক, যখন আপনি একটা টাফ টাইম আপনি মোকাবেলা করে আসবেন, তখন মাঠে কাজটা ইজি হয়ে যায়। কারণ স্পেশালি পাওয়ার প্লে তো বোলিং করা সবাই বলে টাফ। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু বারবার মাঠের বাইরে হোক বা মাঠে হোক, যে কামব্যাক করার যে একটা মানসিকতা, কিংবা টাফ টাইম পার করে যে কীভাবে পার করতে হয়, এই যে একটা কুলনেস বা কামনেস থাকা, তো এই জিনিসটা আমি মাঠেও থাকার চেষ্টা করি। হয়তো অনেক সময় মাঠে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাট মাঠের বাহিরের যে আসলে মনে করেন যে আমার টাফ টাইমটা গেছে, ওই টাইমটা থেকে মনে করেন যে মাঠের ভিতরে আমি শান্ত থাকার চেষ্টা করি। আর দলটা নিয়ে একটুখানি শুনতে চাচ্ছি। আপনাদের শুরুটা ভালো ছিল, মাঝখানে একটু ছন্দপতন হয়েছে, কিন্তু এখন আবার ওই একেবারে সেরা তিনের লড়াইয়ে ঠিকঠাক আছেন। দলটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। না, দল অবশ্যই আশাবাদী। দল তো এটা তো আপনি বুঝতেই পারেন যে আসলে টিমে ভাঙাচোরা হবে, এটা নর্মালি, ইটস ওকে, এটা সব টিমেই হয়। তো রংপুরের অবস্থা দেন, পরপর 8টা জিতে 3টা হারলো। তো এটা আসলে টাফ টাইম আসবে, ইটস নর্মাল। তো টিমে এখন আবার একটু গুছায় ওঠার চেষ্টা করতেছে। হোপফুলি প্লে অফে যদি নিশ্চিত করতে পারে, প্লে অফে অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। ওকে, থ্যাংক ইউ। আলিস ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। তার বোলিং অ্যাকশনের ওই সন্দেহ কিংবা টানা ডট বল করে যাওয়া, এর আগে এনসিএল টি-20টা খেলেছিলেন সিলেটে, সেখানেও দারুণ করেছিলেন। বিপিএলের শুরুটাও
ঠিকঠাক হয়েছে। আর দল নিয়ে যেটা তিনি জানালেন সেটাই আদতে সত্যি কথা, যে রংপুরের মতো একটা দলও আপাতত ভুগছে, কিন্তু চট্টগ্রাম কিংস উঠছে। সেই ওরা তাদের কত দূর যায় আর আলিস নিজে কত দূর উঠতে পারেন সেটা হয়তো সময় জানিয়ে দেবে আপনাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।